আশ্রয়ের খোঁজে থানায় হাজির হয় দুই শিশু। বাবার মৃত্যুর পর মায়ের কাছেও ঠাঁই হয়নি তাদের। মায়ের কাছে নিরাপদ আশ্রয় না পেয়ে পুলিশের কাছে নিজেদের দুঃখ তুলে ধরে এই শিশুরা। অভাব ও অবহেলায় অবশেষে থানায় এসে সাহায্য চায় অবুঝ এই শিশুরা। আমি ডিউটিরত ছিলাম, এই অবস্থায় দুইটা শিশু, অনাথ শিশু আসছে, নাবালক। তারা এসে বলতেছে যে তাদের মা নাকি ফেলে চলে গেছে, বাবা নাকি মারা গেছে। পাবলিকের সহায়তায় তারা থানায় আসছে, এর সাথে কাপড় চোপড়ও নিয়ে আসছে। যে বয়সে থাকার কথা স্কুলের বেঞ্চে, সে বয়সেই আশ্রয়ের খোঁজে থানার দরজায় কড়া নাড়তে হলো দুই অসহায় শিশুকে। তারা একটা আশা নিয়ে আসছিল যে থানাতে গেলে তাদের একটা নিশ্চয়তা হবে। তখন আমি এই জিনিসটা আমার মাথায় রাখি, তা অনুসন্ধান শুরু করি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দুই ভাই সিয়াম ও রিফাত 4 বছর আগে সড়ক দুর্ঘটনায় হারায় তাদের বাবাকে। এরপর থেকেই বদলে যায় জীবনের সব হিসাব। কেউ তোমাদেরকে রাখে না। স্থানীয়দের দাবি, তাদের মা মানসিক সমস্যায় ভুগছেন। ফলে দুই শিশু কখনো না খেয়ে, কখনো প্রতিবেশীর বাড়িতে কোনো মতে দিন পার করছে। শেষ পর্যন্ত কয়েকজন স্কুল পড়ুয়া বন্ধুর সহায়তায় তারা নিজেরাই পৌঁছে যায় সরাইল থানায়। পুলিশের কাছে তাদের একটাই আকুতি, চায় নিরাপদ আশ্রয়। দুটি শিশুর কথা শুনে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানান এবং তাদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে উদ্যোগ নেন। সোয়ান প্রপার্টিজ লিমিটেড তৈরি করছে নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় এক নতুন ঠিকানা। সোয়ান গ্রুপের। এখন আমি আমার ওসি মহোদয়কে জানাইলাম, উনি নির্দেশ দিল, দেখো তুমি বিষয়টা খুঁজে দেখো। তখন আমি ওসি মহোদয়ের নির্দেশ ক্রমে ছেলেগুলাকে নিয়ে ঠিকানা খুঁজতে থাকি। খুঁজতে খুঁজতে যেহেতু তারা বেওয়ারিশ, তাদের কোনো ঠিকানা ছিল না। তারপরে আমি স্থানীয় লোকদের সহায়তায় ঠিকানা একটা পাইছি। এই স্থানীয় মেম্বারের কাছে খবর নিলাম যে ওনার নাকি বাবা মারা গেছে 4 বছর আগে। তার মাও নাকি একটু মানসিকভাবে দুর্বল, এই হিসেবে মাও গত 5 দিন আগে নাকি তাদের ফেলে চলে গেছে। তারা বকগুড়াভাবে এভাবে ঘোরাফেরা করতেছে। মানবিক সহায়তা করে মোটামুটি 1 লক্ষ টাকা করে আমরা ছেলে দুইটার মধ্যে এফডিআর করে রাখার জন্য বলছে, যেহেতু তার মাও একটা ভারসাম্যহীন, তারও কোনো ঠিক ঠিকানা নাই। তার জন্য বলছিলাম যে ছেলেগুলো নাবালক, সেহেতু যে কোনো একটা ব্যাংকে এফডিআর করে রাখার জন্য আমি পরামর্শ দিয়েছিলাম। পরবর্তী যারা স্থানীয় মেম্বার ছিল, মেম্বারদের সহায়তায় বিষয়টা আমি ভেঙে দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছিলাম। ইনশাআল্লাহ তার মায়ের হাতে বাচ্চাগুলো তুলে দিচ্ছে। পরবর্তী যদি কোনো সমস্যা হয় তা আমি দেখার নিশ্চয়তা দিয়েছিলাম। পুলিশের এমন উদ্যোগ জয় করেছে সবার মন। উক্ত ঘটনায় প্রশংসা করছেন সবাই। সুযোগটা পরিচয় দিয়েছে, ওরা ওদের ঠিকানা বের করে ওদের মার কাছে পৌঁছে দিয়েছে এবং ওর মাকে মুসলেখা দিয়েছে যে নেক্সট থেকে এরকম কোনো কিছু না করতে পারে, যাতে শিশুদেরকে টেক কেয়ার করে রাখে। আমি ধন্যবাদ জানাই আমাদের সরাইল থানায় কর্মরত যত অফিসার আছে সবাইকে এবং বাংলাদেশ পুলিশকে, থানা প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং প্রত্যেকটা অসহায় মানুষ যাতে এইভাবে এই জন্য সবার কাছে আবেদন করব। দুই শিশুর এই গল্প শুধু একটি পরিবারের নয়, এটি আমাদের সমাজেরও এক কঠিন বাস্তবতা। এখন সবার প্রত্যাশা সিয়াম ও রিফাত ফিরে পাক একটি নিরাপদ আশ্রয়, শিক্ষার সুযোগ এবং স্বাভাবিক শৈশব। বৃদ্ধ বয়সে পঙ্গু বাবাকে বাড়ি থেকে বের করে দেয় তার নিজ সন্তানেরা। প্রতিবেশীদের সহায়তায় কোনো মতে বেঁচে আছেন তিনি। তাই বুক ভরা কষ্ট নিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে হাজারো অভিযোগ করছেন অসহায় এ বাবা। এ আর্তনাদ 80 বছরের পঙ্গু বৃদ্ধ আজিজুর রহমানের। যে মানুষটি সারা জীবন সন্তানদের মানুষ করেছেন, আজ সেই সন্তানরাই তাকে ঘর থেকে বের করে দিয়েছে। এই বৃদ্ধ বয়সে এখন ভাবছেন তিনি হয়তো পৃথিবীর সবচেয়ে ব্যর্থ বাবা। তাই বুক ভরা অভিমান নিয়ে মৃত্যুর দিন গুনছেন তিনি। কুড়িগ্রামের ওয়াপদা বাঁধের পাশে সরকারি খাস জমিতে একটি ভাঙাচোরা টিনের ছাউনির নিচেই কাটছে তার জীবন। প্যারালাইসিস হওয়ার পর তখন থেকে ছেলে মেয়েরা কেউ দেখে না, উনি অবহেলিতভাবে এইভাবে পড়িয়েছে, ভিক্ষা করে খায়। ঠিক মতো হাঁটতেও পারেন না আজিজুর। ক্ষুধা লাগলে মানুষের দাঁড়ে দাঁড়ে হাত পাতেন। কেউ একবেলা ভাত দিলে খেয়ে বাঁচেন, না দিলে না খেয়েই রাত কাটে তার। সরকারি প্রতিবন্ধী ভাতা তার নামে হলেও সেই টাকাও তিনি পান না। কে বা কারা আত্মসাৎ করছে জানেন না তিনি। বাড়ি করলো কিছু করে
একটা তো তখন আমি বলতো গেল প্রতিবেশীর দয়ায় কখনো একবেলা খাবার, কখনো এক বোতল পানি, এভাবেই চলছে তার জীবন। অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে কোনো মতে দিন পার করছেন তিনি। এখন তো ভিক্ষেও করি খাইতে পারতেছে না, উনি নিজে অসুস্থ, মানে ছেলেমেয়েরা কেউ কেয়ার করছে, খবর নিচ্ছে না, এবং স্থানীয় লোকেরও যার যার সমস্যা তাই নিয়ে ব্যস্ত, কার জন্য কে কাঁদে, এই হলো ব্যাপার। একটা বেডি আছে, তাই কোনো ধার ধারে না, মানে বাপ খালি খালি না হালি কোনো, তার কোনো ধার ধারে না। দুইটা বেড়া আছে, আমার করি আমরা খায়, যার দিদি খাই দেয়। হ্যাঁ, আর এই গ্রামবাসী আর এই মনে করলে একই দিছে, তুলি দিছি। এই ভাত দিয়ে খায়, মনে করি ভিক্ষা করি আনতাও। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আজিজুর রহমানের নামে প্রতিবন্ধী ভাতার অর্থ কে বা কারা নিচ্ছে তা তদন্ত করে সমাধান করার চেষ্টা করছেন বলে জানান কুড়িগ্রাম সদর মোগলবাসা ৪ নং ওয়ার্ডের আবু বকর সিদ্দিক। বয়স্ক মানুষের উপরে ছেলে সন্তানের যে এত অনীহা, এটা আজিজুর রহমানই তার বাস্তব প্রমাণ। আর বিশেষ করে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে আমরা চেষ্টা করি আমাদের সরকারিভাবে যেটুকু সরকার যেভাবে আমাদেরকে ত্রাণ দেয়, আমরা চেষ্টা করি প্রতিটা মানুষের, অসহায় দরিদ্র মানুষের কাছে পৌঁছানো। আর পাশাপাশি তার একটা যে প্রতিবন্ধী ভাতা আছে, ওটাও হয়তো তার কোনো নাতি বা কোনো তার ছেলে বা মেয়ের নাম্বার আছে, তারাই টাকাটা দিচ্ছে। আমরা চেষ্টা করতেছি এটাকে সমাধান নিয়ে আসার জন্য। একসময় ৩ সন্তানের ভরসা ছিলেন আজিজুর, এখন শেষ বয়সে তার কোনো ভরসার জায়গা নেই, যে দুঃখ তাকে প্রতিদিন কাঁদায়। আজ সেই মানুষটির একটাই প্রশ্ন, বৃদ্ধ বাবা মা কি সব সন্তানের কাছেই বোঝা? জীবনের সবটুকু পরিশ্রম দিয়ে যাদের আগলে রেখেছেন, তিল তিল করে বড় করে তুলেছেন, তাদের কাছে আজ তিনি এতই বোঝা। এবার আমের বাগানে চাষ হচ্ছে আনারস, তাও আবার কোনো পাহাড়ি অঞ্চলে নয়, বরং উত্তরাঞ্চলের বরেন্দ্র ভূমিতে। শুনতে অবাক লাগলেও এমন অসাধ্যই সাধন করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন রায়হান সিদ্দিক নামের তরুণ এক কৃষি উদ্যোক্তা। কারণ তার আমের বাগানে সাথী ফসল হিসেবে লাগানো এই আনারস খেতে বেশ রসালো ও সুস্বাদু। সুন্দর, অনেক মিষ্টি, খেতে অনেক সুন্দর। জানা যায় আম গাছের মাঝখানের ফাঁকা জায়গাগুলো যেন এমনিই পড়ে না থাকে, তাই সেখানে পরীক্ষামূলকভাবে রোপণ করা হয় MB2 ও হানি কুইন জাতের আনারসের চারা, আর এতেই মিলেছে অভাবনীয় সাফল্য। এখানে আমি আনারস প্রথম দিকে রোপণ করি, তখন অনেকেই কিন্তু অনেক কথা বলছিল যে আনারস এ ভূমিতে হবে, এখানে সম্ভব নয়, আনারস পাহাড়ি অঞ্চলে ফসল। উদ্যোক্তা জানান আমের বাগানে আনারসের চারা লাগানোর 15 থেকে 18 মাস পর কাঙ্ক্ষিত ফল পাওয়া গেলেও এর মাঝে দিতে হয় না বাড়তি কোনো সার বা কীটনাশক। এবং এখানে পরিচর্যা বলতে খরাপ্রবণ এলাকা হিসেবে আনারসে কোনোরকম সেচ লাগে না, বিনা সেচে এটি চাষ করা যায়। বর্ষার সময় আম গাছের সার প্রয়োগ করলে সেখানে আনারসের সার কাজে লাগে, বাড়তি আনারসে কোনো সার প্রয়োগ করতে হয়। বর্তমানে এই আমের বাগানে সারি সারি আনারস দেখতে ও এই সুমিষ্ট ফলের স্বাদ নিতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন এলাকার মানুষ ও ব্যবসায়ীরা। আমি অনেকদিন যাবৎ ব্যবসা বাণিজ্য করি, টাঙ্গাইল, মধুপুর, আপনার সিলেট, জলডুঙ্গি, এই আনারসগুলা অনেক খাইছি বা বেচিছি। ইনশাল্লাহ আমি আজকে এসে রায়হান ভাইয়ের বাগানে এসে দেখলাম অল্পটুক জায়গা, মানে হয়তো বিঘা 2-1 জমিতে ফসল উৎপাদন করছে, চেষ্টা করতেছে। তো একটা ফল কাটছে ভাই, কাটে আমাদের খাওয়াইছে, অনেক সুন্দর সুস্বাদু, খুব ভালো লাগছে। নওগাঁর পোরশা উপজেলার তরুণ এই উদ্যোক্তার উদ্যোগ বদলে দিচ্ছে গ্রামীণ অর্থনীতির চিত্র। এখানকার মাটি আনারসের জন্য দারুণ উপযোগী বলে জানান পোরশা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা সামিরুল ইসলাম। এই বরেন্দ্র অঞ্চলের মাটিতে, উঁচু বরেন্দ্র অঞ্চলের মাটিতে আম বাগানের সাথে আনারস চাষ করা সাথী ফসল হিসেবে খুবই লাভজনক। কারণ আমরা সাময়িক প্রতি জমির অপচয় রোধ করার জন্য আমরা প্রত্যেকে আম বাগানের সাথে আনারস চাষ করতে পারি। কারণ এই আনারসগুলো আমাদের ভিটামিন সি এ ভরপুর এবং স্বাদে গুণে মানে অতুলনীয়। খরচ কম, লাভ বেশি। একবার চারা লাগালেই টানা কয়েক বছর মেলে ফলন। তাই রায়হানের দেখা দেখি অনেকেই আগ্রহী হচ্ছেন এই সাথী ফসল চাষে। বাগানে হাতে আনারসটা আমরা টেস্ট করে দেখলাম যে খুব মিষ্টি ও সুস্বাদু। তো পরবর্তীতে আমাদের একটা আগ্রহ হলো যে এটা দেখে আমাদের মন চাইলো যে আমরাও এরকম একটা চাষ করি। তো এটা আমরা আগ্রহ করে আসছি, দেখলাম, এখন আমরা সামনে চেষ্টা করব
এরকম আরো কিছু করার। অন্যদিকে বাগানের নিয়মিত শ্রমিকরাও এখন আমের পাশাপাশি অভ্যস্ত হয়ে উঠছেন আনারসের পরিচর্যায়। দীর্ঘদিন ধরে এখানে এই বাগানে সহযোগিতা করি, এই বাগানে কাজকর্ম করি, দেখাশোনা করি, রাতদিন থাকি এখানে ইনশাল্লাহ। বড় চমৎকার একটা জিনিস দেখলাম এখানে এসে, যে আম বাগানের পাশাপাশি যে আনারস হয় এত সুন্দর হয়। সুন্দর বলতে এখানে কোনো আগাছাও সাফ করা লাগে না, কোনো কীটনাশক, কোনো সার কিছুই দেওয়া লাগে না। একসময় যে জমি আম মৌসুমের পর অলস পড়ে থাকত, আজ তা হয়ে উঠেছে কৃষকের নতুন আয়ের উৎস। অন্যের বাসায় থালা বাসন ধোয়া সাফি আজ লাখপতি। শফিল আলম সাফির গল্প যেন সিনেমাকেও হার মানায়। আমার বয়স যখন 5 বছর, আমি তখন রাজশাহী শহরে আসি এবং একটা বাসা বাড়িতে কাজ করতাম, থালা বাসন ধোয়া, বাজারঘাট করা, কাপড় চোপড় ধোয়া, এই থেকে আমার যাত্রা শুরু। এবং আমি এখন আলহামদুলিল্লাহ একটা শপের ওনার। মাত্র 5 বছর বয়সে অন্যের থালা বাসন ধুয়ে জীবন শুরু, আর আজ সেই মানুষই সফল উদ্যোক্তা। ভালো একটা বাসায় থাকতে পারি, ইচ্ছা করলে একটা গাড়ি কিনতে পারি এবং বাবা মাকেও আমি সাপোর্ট দিই। দারিদ্র্যের কারণে ছোটবেলায় বাবা মাকে ছেড়ে অন্যের বাসায় কাজ করেছেন। থালা বাসন ধোয়া, ঘর পরিষ্কার, বাজার করা সবই ছিল তার দৈনন্দিন জীবন। আমার বয়স যখন 5 বছর, তখন বাবা মা গ্রামে রেখে এসে শহরে ছিলাম, বাসা বাড়িতে কাজ করতাম, থালা বাসন ধোয়া, কাপড় কাচা এবং আনুষঙ্গিক বাজারঘাট করা। তার পাশাপাশি আস্তে আস্তে পড়াশোনাটা চালিয়ে গেছি। এরপর ওয়েটার, ডেলিভারি ম্যান থেকে শুরু করে কোন কাজটি করেননি তিনি। দুবাইয়ে গিয়ে প্রতারণার শিকার হয়ে হারিয়েছেন প্রায় 5 লাখ টাকা। দেশে ফিরে ফুডকোর্ট ব্যবসাতেও হয়েছেন প্রতারিত, তবুও হার মানেননি সাফি। আলহামদুলিল্লাহ, যখন ক্লাস 9-এ পড়ি তখন আমি কুরিয়ার সার্ভিসের জব শুরু করি এবং তার পাশাপাশি আমি জব শুরু করেছিলাম রেস্টুরেন্টে পার্ট টাইম হিসাবে। ওটার পাশাপাশি তারা কাজের আমার আগ্রহ দেখে তারা আমাকে পদোন্নতি দেয় ম্যানেজার, এবং ম্যানেজারের কাজ করতে করতে আমার শেফ যখন দেখে আমার খাবারের টেস্টের কোয়ালিটি ভালো, খাবার ভালো বানায়, তখন সে বলে আমাকে কিচেনে কাজ করার আগ্রহ। তারপরে আমি আস্তে আস্তে কিচেনে কাজ করা শুরু করি। কিচেনে কাজ শুরু করে বিদেশে যাই। বিদেশে যাওয়ার পর 5 লাখ টাকার মতো লস খাই। লস খাওয়ার পরে আমি আবার দেশে চলে আসি। দেশে আসার পরে আবার নতুন করে কাজ আবার শুরু করি, একটা ফুডকার্ট নিয়ে রাস্তাতে ফাস্টফুডের একটা বিজনেস শুরু করি। রান্নার প্রশিক্ষণ নিয়ে 2023 সালে শুরু করেন নিজের রেস্টুরেন্ট। ভারতের জনপ্রিয় খাবার দোসাকে দেশীয় স্বাদে পরিবেশন করেই বদলেছেন নিজের ভাগ্য। আমার এখানে দোসা ছাড়া পাওয়া যায় মিট বক্স, সবচেয়ে ভাইরাল এবং অনেক মজাদার একটা মিট বক্স, চাউমিন, পাস্তা, চটপটি, ফুচকা, মিট লেমন, কোল্ড কফি, লাচ্ছি, আর সবচাইতে জনপ্রিয় এটা যেটা খাবার ইন্ডিয়ার, সেটা হচ্ছে লেমন সোডা। লেমন সোডাটা আমার এখানে পেয়ে যাবেন বিভিন্ন ভ্যারাইটিস। আমার এখানে সর্বনিম্ন খাবার হচ্ছে 30 টাকা থেকে শুরু, 30 টাকা, 40 টাকা, এবং হচ্ছে দোসা 100 থেকে 180 টাকা। ফাস্টফুড হচ্ছে আপনার 40 টাকা থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত আছে। সোডা হচ্ছে 30 টাকা থেকে শুরু করে 60 টাকা পর্যন্ত আছে। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। রাজশাহী সিমলা পার্কে অবস্থিত সাফির রেস্টুরেন্টে এখন প্রতিদিন বিক্রি হয় প্রায় 350 থেকে 400টি দোসা। প্রতিদিন আয় করেন প্রায় 40 থেকে 45 হাজার টাকা। আমার প্রত্যেকদিন দোসা সেল হয় 350 থেকে 400 পিস, এবং প্রত্যেকটা দোসা 100 থেকে 180 টাকা পর্যন্ত। এবং এখান থেকে আমার প্রত্যেকদিন 40 থেকে 45 হাজার টাকা সেল হয়, এবং এখান থেকে আমার কর্মচারী বেতন এবং আমি এবং আনুষঙ্গিক কিছু খরচ আছে, সবগুলো মেনটেন করে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোভাবে চলতে পারছি। আমার পার মান্থ এখন আলহামদুলিল্লাহ 80,000 থেকে 90,000 টাকা পর্যন্ত ইনকাম। শুধু নিজের স্বপ্নই পূরণ করেননি, 14 জনের কর্মসংস্থানেরও ব্যবস্থা করেছেন এই উদ্যোক্তা। এখন 10টা-12টা কর্মচারী আমি এখন খাটাতে পারছি, টাকা পয়সা এখন আলহামদুলিল্লাহ। সাফির রেস্টুরেন্টের মজার সব খাবারের স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী মানুষ। এটার ভিডিও আমি অনেকদিন ধরেই দেখছি এবং খাবার ট্রাই করতে ইচ্ছে করলো, যেহেতু ধোসা মানে কম বেশি কয়েক জায়গায় ট্রাই করা হয়েছে, রাজশাহীতে আমি কোথাও ট্রাই করিনি, তো এটার রিভিউ বেশ ভালো আমি দেখছি, তো এই জন্যই আসা। অল্প সময়ের মধ্যে সিমলা পার্কের ভিতরে বেশ ভালো ক্রাউড এবং মানুষ পছন্দ করছে খাবারগুলো। আমার খুবই ভালো লাগে দোসা খেতে, আর যে কারণে প্রায় আসা। সাফির একটাই বার্তা, কোনো কাজই ছোট নয়, স্বপ্ন, পরিশ্রম আর ধৈর্য থাকলে একদিন সফলতা আসবেই। বিদেশে যাওয়ার আশ্বাস দিয়ে টাকা নিয়ে উধাও দালাল, সবার টাকায় ইতালি গিয়ে দিব্যি জীবন পার করছেন বলে অভিযোগ ওঠে জামাল হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। বিদেশে গিয়ে ভাগ্য বদলানোর স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নই আজ পরিণত হয়েছে দুঃস্বপ্নে।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের কয়েকটি পরিবারের অভিযোগ, বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে এখন আত্মগোপনে দালাল। তারপরে জামালের লোক আমরা আলোচনা করে জামালের কাছে আমরা জমা দিয়ে জামালে কইছে দেন আমার কাছে, আমি 6 মাসের ভিতরে আমি আনবো আকাশে। আচ্ছা ঠিক আছে, 6 মাসের ভিতরে দিলে টাকা কত লাগবো কইছি। পরে তা ওনা যা কইছে তাই আমরা দিছি। 8 লাখ টাকা কইছে, 8 লাখ টাকা আমরা দিছি। কারো কাছ থেকে নেওয়া হয়েছে 8 লাখ টাকা, কাউকে দেওয়া হয়েছে কথিত ওয়ার্ক পারমিট, আবার কাউকে ভুয়া ভিসা ও টিকিট দিয়ে 2 বার বিমানবন্দরে নেওয়া হলেও বিদেশে পাঠানো হয়নি। এমনই সব অভিযোগ ভুক্তভোগীদের। জি, আমি প্রথম বিদেশে যাওয়ার উদ্দেশ্যে জামাল নামক দালালের কাছে ধাপে ধাপে 8 লক্ষ টাকা ওনার কাছে দিছি। উনি আমাকে ফেক ভিসা, ফেক টিকিট সবকিছু দিছে, দিয়া উনি আমাকে নিতে পারে না। 2 বার করে আমাকে এয়ারপোর্ট নেওয়ায় সাইরা উনি আমাকে টিকিট দিতে পারে না, ফ্লাইট করতে পারে না ফেক ভিসার কারণে। তো তারপরে উনি আমার টাকাগুলো মাইরা দিয়া উনি প্রায় 4 বছর যাবত আত্মগোপনে ছিল। ওনার সাথে আমার বেশি একটা কোনো যোগাযোগ ছিল না, উনি আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিছে। কেউ বসত ভিটা বিক্রি করেছেন, কেউ সুদের ঋণের বোঝা কাঁধে নিয়ে আজ নিঃস্ব। বিদেশে যাওয়ার স্বপ্ন দেখতে গিয়ে এখন পরিবারগুলোর দিন কাটছে অনিশ্চয়তায়। কারণ আমি মাইন্সার বেশ বাড়াতাই ভুক্তভোগী, আমার ছেলের সাথে আর অনেক দিনই ভুক্তভোগী ওনার কাছে দিয়া। না আমার ঋণ পরিশোধ এখনো হয় নাই, আমার এখনো ঋণ লইছি, সুদ দিতে হয়। এখন আমার বছর আমার লাখে আমার 40,000 টাকা করে সুদ দিতে হয়। এখন 2 বছর ধরে দিতে নেই। এখন ঋণের লেগে আমার আমি বাইট করতাম যেন পাড়াতে হেন আমি থাকতে পারি না শান্তি মতে। আমার কোনো খাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, কিচ্ছু নাই আমার। আমি 2019 সালে জামাল ভাইয়ের কাছ থেকে রুমানিয়ার জন্য জমা দিয়েছিলাম। উনি প্রায় আমাকে 3-4 বছর ঘুরাইছে, এর মধ্যে অনেক চেষ্টা করছে, উনি পারেনি। কিন্তু আমার টাকা দেওয়া হয়েছিল 2,30,000 টাকা। এর মধ্যে লাস্টে যখন চাপ দেওয়ার পরে বলছে যে এখন তোমাদের ইন্ডিয়া ভিসা হয়ে গেছে, ইন্ডিয়াতে যে এম্বাসি ফেস করে তোমরা ভিসা নিয়ে আসবা। ইন্ডিয়ার ভিসা করছি, এরপরে ওনাই লাস্টে আমার 3 মাস মেয়াদ ছিল ইন্ডিয়ার ভিসার, উনি এম্বাসি ফেস করতে পারেনি। লাস্টে পরে আমরা কলকাতা 4-5 দিন ছিলাম, ঘুরে এসে পড়ছি। সম্প্রতি প্রতারণার বিচার ও টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ মিছিল করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, অভিযুক্ত জামাল হোসেন বর্তমানে ইতালিতে অবস্থান করছেন। দ্রুত তদন্ত করে তাকে আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্তদের টাকা ফেরতের দাবি জানিয়েছেন তারা। এই দালাল জামালে আমার জীবনটা একবারে ধ্বংস করে দিচ্ছে। অনেক স্বপ্ন নিয়ে গেছিল যে প্লেনে উঠবো, মা ভাই বোনের সবার স্বপ্ন পূরণ করব, এই স্বপ্নটা পূরণ করতে দিচ্ছে না এই দালালের বিচার চাই আমরা। আমাদের গ্রামের প্রায় 7-8 জন ছেলের কাছে সেইভাবে টাকা নিছে, নেওয়ার পর মানে যেই ফ্যামিলি থেকে টাকাগুলো নিছে ফ্যামিলিগুলো আপনার পুরো নিঃসঙ্গ হয়ে গেছে। এখন সে আকাশ দেয়, তার তো অবস্থা বেশি খারাপ। সে এই টাকার জন্য বাড়িঘর ছাড়ছে, বাবার জমি ছিল, জমি বিক্রি করে টাকা দিছে। তবে অভিযোগের বিষয়ে জামাল হোসেনের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।